গল্পের শুরুতেই আমরা হিয়ন আর শুনি। তখন হেজি বলতে থাকে, এর মানে সব কথাই তোমার মনে আছে, তুমি শুধু শুধু না জানার ভান করেছিলে। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। ওরা দুজন যখন ডেট করছিল, ওরা দুজনকে প্রমিস করেছিল। সর্বপ্রথম এখানে হিয়নকে বলেছিল সিওলে দেখা করার জন্য, কিন্তু ও তো ফার্স্টে রাজি হয়নি। কিন্তু ও বলেছিল যে ও সত্যিই দেখা করবে। এরপরে আমরা দেখি ওদের সময়টা ওরা খুব ভালো করে এনজয় করেছিল, আর ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসতো। এরপর ঘটনা প্রেজেন্টে চলে আসে। এরপরে হেজিতেও বলতে থাকে যে আমি তোমার সাথে দেখা করার জন্য স্টেশনে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমার ফোনটা আমি হারিয়ে ফেলেছিলাম, আর তাই তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। কিন্তু এরপরেও আমি তোমার নাম্বার অনেক খোঁজার চেষ্টা করেছি, আর তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। এখানে ওরা দুজন দুজনের সবকিছুই জানতে পারে, আর ওদের ভুলটাও ভেঙে যায়। তারপর আমরা দেখি ও তো বলতে থাকে, তুমি আগে অনেক বেশি সুন্দর ছিলে আর কাইন্ড ছিলে, কিন্তু তুমি এখন আর আগের মতো কাইন্ড নেই, তবে আগের থেকেও এখন অনেক বেশি প্রিটি আছো। এটা শুনে হিজি তো একটু লজ্জায় পেয়ে যায়। এরপর আমরা দেখি হিয়ন তো বলতে থাকে যে আমাকে ফলো করো আর আমার সাথে আসো। আর তারপর ওরা দুজন তো একটা রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে। তখন ওরা দুজন ওদের কাজের কথা বলে। হেজিতো ওকে সরি বলে, বলে তোমার কথা না শুনে আমি ভুল করেছিলাম। এরপরেও ওর কাছে হেল্প চাই, বলে যে আমি নতুন কাজ পেলে আমাকে প্লিজ হেল্প করো, কারণ আমি একদম ফার্স্ট। হিয়ন্ত ওকে প্রমিস করে, বলে যে কোনো প্রবলেম হলে তুমি আমার কাছে আসতে পারো, আমি তোমায় হেল্প করব। এরপর আমরা দেখি ওরা দুজন তো ওখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। হেজি তো মেট্রোতে করে চলে যায়, আর আমরা দেখি হিয়ন তো হাসতে থাকে আর ভাবতে থাকে যে এতদিন ও কতটা ভুল জানতো, আর দুজনেই স্মাইল করতে থাকে। এরপর আমরা দেখি পরদিন অফিসে আসলে সবাই ফলো করে। ওদের অফিসের নামটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর এটার নাম হয়েছে ল গ্রুপ হিউমিন। আর ওরা পাঁচজনও এটা জানতে পারে, কিন্তু এটা জানার পরেও ওদের অনেক বেশি ভালো লাগে যে ওরা একসাথে কাজ করতে পারবে, আর ওরা পাঁচজনে একটা গ্রুপের মতো হয়ে গিয়েছে। কোনো প্রবলেম হলেই ওরা এই গ্রুপটা কাজ করতে পারবে। তখন সেখানে ওর বিল্ডিং এর মালিক হিয়মিন চলে আসে। হিয়মিন এসে সবার সাথে পরিচিত হয়। সে এখানে একটা অফিস পেয়েছে, আর সে এখানকার লিগ্যাল অ্যাডভাইজার, আর এটার জন্যই সে ওদেরকে এই বিল্ডিংটা দিয়ে দিয়েছে। সে এখন এখানে আর কোনো ভাড়াও নিবে না। এগুলো ওরা পাঁচজন জানতো না, এগুলো শুধু ওদের বসরাই জানতো। তারপর হিয়নমিন নিজের রুমে ঢুকে। নিজের রুমটা দেখে সে তো ভারী খুশি হয়ে যায়। হিয়নমিন নিজের অফিসে ঢুকে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা পাস্টের ঘটনা দেখতে পাই। ওই রাতেই সে সবাইকেই বলেছিল শুধুমাত্র লিগ্যাল অ্যাডভাইজার হতে পারলেই সে এই বিল্ডিংটা ওদেরকে ফ্রিতে দিয়ে দিবে, আর তাছাড়া নানান সুযোগ সুবিধাও ওরা পাবে। আর তার জন্যই তারা পাঁচজন রাজি হয়ে গিয়েছিল, আর এটা তার একটা শখ ছিল। ডায়েরিতে সে এই শখটাকে কেটে দেয়, যেটা সে এখন পূরণ করতে পেরেছে। আর সে খুশিতে নাচতে থাকে আর গান শুনতে থাকে। এরপর আমরা ছোট একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই যে অনেক বেশি অসুস্থ ছিল, যার মাত্রই অপারেশন হয়েছে। কিন্তু হুট করে ছেলেটার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এতে করে ওর বাবা ডাক্তারের কাছে দৌড়ে যায়। সেখানে এসে ডাক্তাররা অনেক বাঁচানোর চেষ্টা করলেও কাজ হয় না, ছেলেটা সেখানেই মারা যায়। এরপর আমরা দেখি ওই বাবা অনেক বেশি কষ্ট পেতে থাকে নিজের ছেলে মারা যাওয়াতে। এরপর আমরা হেজিকে দেখতে পাই। হেজির কাছে একটা ডাক্তার আসে, আর তার সাথে তার সেক্রেটারিও আসে, আর এটাই সেই ডাক্তার থাকে। ওই বাবাটা এই লোকটার নামে কেস করে দিয়েছে, আর তিনি একজন ডাক্তার। তিনি এখানে একটা প্যান ড্রাইভ দেয় আর বলে যে আমি ছেলেটার অপারেশন করেছি, সবকিছুই এখানে আছে, অপারেশনে কোনো ভুল ছিল না, কিন্তু তারপরেও আমরা ছেলেটাকে বাঁচাতে পারিনি। আর লোকটা আমাকে কেস দিয়ে দিয়েছে। তিনি সবকিছু ওখানে জমা দেয়, আর তারপর লোকটা বলতে থাকে যে উনি আমার নামে কেস দিয়েছে, এটা আমি লড়বো ঠিকই, কিন্তু আমি লোকটার কাছে ক্ষমা চাইতে চাই, কেননা আমার কাছে এরকম কোনোদিনই কোনো বাচ্চা মারা যায়নি। তখন তার সেক্রেটারি তো এমন করতে নিষেধ করে, বলে এমনটা করলে সবাই ভাববে সত্যি তুমি বাচ্চাটাকে বাঁচাতে পারোনি, খুন করে ফেলেছো। এটা শুনে হেজিও তাই বলে, বলে একটু ওয়েট করতে আর তারপরে তার কাছে ক্ষমা চাইতে। কিন্তু লোকটার মধ্যে অনেক গিল্টি ফিল কাজ করছিল, কেননা তার হাতে কখনোই কোনো বাচ্চা এভাবে মারা যায়নি।
সবাই নিষেধ করাতে সে এখন আর কিছুই বলতে পারে না, আর বলে যে ঠিক আছে তোমরা যা বলবে এমনটাই হবে। এরপর আমরা দেখি ওই সেক্রেটারিটাও বলতে থাকে যে এখানে সমস্ত ভিডিও ফুটেজ আছে আর সবকিছু ভালো করে চেক করতে, আর ডক্টরও তাই বলে। এরপর ওরা যখন ওখান থেকে চলে যাচ্ছিল, সেক্রেটারি চলে গেলে লোকটা দাঁড়িয়ে পড়ে আর ওকে বলে কাল যদি ও কোর্টে যেতে না পারে তাহলে কি কোনো সমস্যা আছে নাকি। হেজি বলে কোনো প্রবলেম নেই, আমি দেখে নিব। এরপর আমরা একটা মহিলাকে দেখি যে মনের কাছে এসেছিল আর ওকে বারবার জিজ্ঞেস করতে থাকে তোমার বয়স তো অনেক কম, তুমি এখানে কতদিন কাজ করছো। আসলে ও খুব একটা ভালো কেস পাচ্ছিল না। এদিকে হেজি তো ওই ভিডিওটা ভালো করে দেখতে পায় আর তারপর ও বুঝতে পারে ডক্টরের আসলে এখানে কোনো ভুল ছিল না। ও সবকিছু ভালো করে রিসার্চ করতে থাকে। এরপর ডক্টর ওনাকে ফোন করে আর বলে তুমি ভালো করে চেক করো, এই ভিডিওটা ভালো করে দেখে নিও। ও বলে যে আমি সবকিছু ভালো করে চেক করে নিব। তারপর আমরা দেখি মন তো কোর্টে আসে একটা কেসের থ্রুতে, আর তারপর ও যখনই জজের সামনে যায় ও তো গিয়ে চেয়ারে বসে পড়ে। তখন আমরা দেখি জাজ তো ওকে বকাবকি করতে থাকে আর বলে যে তুমি আমার কাছে পারমিশন না নিয়ে কেন চেয়ারে বসে পড়লে। আর তারপর উনি অনেক বেশি রেগে যায় আর ওর কেসটার শুনানি আজকে দেয় না, আবার ডেটটা পিছিয়ে দেয়। এতে করে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ওর এতটুকু ভুলের জন্য ওকে আবারও আসতে হবে এখানে। ও মন খারাপ করে ওখান থেকে চলে যায় আর তারপর অফিসে গিয়ে বেচারে অনেক কষ্ট পেতে থাকে। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল, যেখানে সবাই যার যার মতো তাদের কাজের কথা বলছিল, কিন্তু মনের মনটা অনেক বেশি খারাপ ছিল। ওরা ওদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে মনকে ওরা ভালো করে লক্ষ্য করে না। মন কোনো কিছুই ভালো করে করতে পারছিল না। তারপর রাগ করে মন ওখান থেকে তো চলে যায় কারোর সাথে কোনো কথা না বলে। অফিসে ঢুকেও ওর অনেক বেশি খারাপ লাগছিল, এতটুকু ভুলের জন্য ওর কতটা মাসুল দিতে হবে। এদিকে ওকে আবার ফোন করা হয়। ও একটা কেস লড়েছিল যেটা ছিল ডিভোর্সের, আর তারপর সেখানে ও ওই মহিলাকে 700 মিলিয়ন দিয়ে দিয়েছিল, কিন্তু 50 মিলিয়ন কম দেওয়াতেই সে তো ওকে বকাবকি করছিল। এরপরে আমরা দেখি ও তো হিয়নের সাথে দেখা করতে যায় আর হিয়ন ওকে দেখে বুঝতে পারে ওর মনটা হয়তো খারাপ আছে, আর তারপর ওকে তো কিছু চকলেট খেতে দেয়। ও এখানেও বলে না ওর সাথে কি হয়েছে আজ, আর তারপর চকলেটটা নিয়ে ও খেতে থাকে। এরপর আমরা দেখি মন তো ওকে বলতে থাকে তোমার কি আজ কোনো কাজ আছে কিনা, রাতে আমরা একসাথে ডিনারে যাব। ও তো বলে ও অনেক ব্যস্ত আছে তাই ও যেতে পারবে না। মন রাগ করে ওখান থেকে চলে যায়। হিয়নের তখন একটু ডাউট লাগতে থাকে, নিশ্চয়ই ওর কিছু একটা হয়েছে। মনের বস এসে মনকে ওই কথাগুলো বলে যায় আর বলে 50 মিলিয়ন সে কম পায়নি, আগে থেকেই নাকি তাকে শোধ করে দেওয়া হয়েছিল। তারপরে ও একটু শান্তি পায় কথাটা শুনতে পেয়ে, কিন্তু তারপরেও ওর অনেক খারাপ লাগে, কেননা ওকে অনেক কথা শোনানো হয়েছে যেটার প্রভাব ওর মধ্যে এখনো রয়ে গিয়েছে। তারপর আমরা দেখি ও তো চ্যাংকে ফোন করে, কিন্তু সে একটা মেয়ের সাথে ডেটে এসেছিল, তার জন্য ও ফোনটা রিসিভ করে না। ও আসলে ফোনটা দেখতেই পায় না। এইদিকে আমরা দেখি ও তো আবারও হেজির কাছে ফোন করে, কিন্তু হেজি অনেক ব্যস্ত থাকায় ফোনটা ও রিসিভ করতে পারে না। বেচারার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেলে সে তো বাড়িতে ফিরে যায়, আর বাড়িতে ঢুকে ওর তো পায়ে অনেক জোরে আঘাত লেগে যায়। ও অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে ছিল, তার জন্য বেচারার পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। বেচারা একা একা বসেই ডিনার করে, আজকে কারোর সাথে ও ডিনারেও যায়নি। বাড়িতে ফিরে চুপচাপ ও বসে থাকে। এরপর আমরা দেখি যে হেজি তো এদিকে কাজ করতে শুরু করে দেয়। হেজি রাত জেগে অনেক কাজ করে, আর তারপর কাজ শেষ করে ও তো বেরিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করেই ওর সামনে কেউ একজন দাঁড়িয়ে পড়ে, যেটা দেখে ও অনেক বেশি ভয় পেয়ে যায়। এটা আসলে ছিল হিয়নমিন। হিয়নমিনকে দেখে ও একটু ভয় পেয়ে যায়। এত রাতে হিয়নমিনকে দেখে ও অবাক হয়। হিয়নমিন বলে তারও নাকি কাজ ছিল, আর তারপর ওরা একসাথেই দুই পাশে দুটো লিফটে উঠে চলে যায়। এদিকে আমরা দেখি মনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠলে ওর পাশে আমরা একটা ছেলেকে দেখতে পাই, আসলে সে ছিল ওর হাজবেন্ড, আর সে ছিল হিয়নেরই বন্ধু।
পরদিন মন অফিসে গিয়ে সবাইকে কথা শোনাতে শুরু করে দেয়। বলে যে তোমরা কেউ আমাকে কোনো ফলোই করো না। আর তারপর সবার সাথে কথাটা শেয়ার করে কালকে ওর সাথে কি হয়েছিল। এটা জানার পরে সবারই অনেক খারাপ লাগে। আর বলে তুমি এগুলো আমাদের সাথে কালকেই শেয়ার করতে পারতে, তাহলে তোমার এতটা খারাপ লাগতো না। এরপর আমরা দেখি ও তো অফিসে ফিরে আসলে দেখতে পাই গ্রুপের সবাই ওর কথাই বলছে আর বারবার ওর খোঁজ নিচ্ছে। হিয়ন তো কয়েকবার ওর রুমে এসে ওকে দেখেও গেছে আর ওকে কিছু খাবারও দিয়ে গেছে। এটা দেখে ওর তো অনেক বেশি ভালো লাগে যে ওর বন্ধুরা কত টেক কেয়ার করে ওর। পরদিন হেজি কোর্টে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় ওই লোকটা তার উকিলের সাথে আছে আর ওর ক্লায়েন্ট তো আজকে উপস্থিত হতে পারেনি। ওরা এখানে অনেক এভিডেন্স জোগাড় করেছে আর এছাড়া ওরা কিছু ভিডিও নিয়ে এসেছে যেখানে ওরা কিছু একটা প্রমাণ করার চেষ্টা করছে। হেজিও তার ক্লায়েন্টকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। এভাবে বেশ কতটা সময় কেটে যায়। এরপর ওরা একটা ভিডিও ফুটেজ চালায় যেখানে আমরা দেখতে পাই ডক্টর তো লেফট হ্যান্ড দিয়ে বেশি কাজ করতো, সে আসলে লেফটি ছিল। আর ওরা যে ডক্টরের ওই অপারেশনের ভিডিও চালিয়েছে সেখানে সে রাইট হ্যান্ড দিয়েও কাজ করছে। আর ওরা এটাই দাবি করে যে আসলে সে এখানে অপারেশন করেনি, অন্য কারো দিয়ে করিয়েছে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে আর তারপর লোকটাকে ধরে নিয়ে যায়। সে তো অনেক বেশি রেগেছিল আর অনেক কষ্টও পাচ্ছিল তার বাচ্চাকে হারানোর। আসলে লোকটা ওই ডক্টরকে রাস্তায় মারধর করেছে আর ডক্টরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি হেজিতেও তাকে দেখতে যায়, কিন্তু তার অবস্থা তখন অনেক খারাপ ছিল। তার জন্য সে ডক্টরের সাথে ভালো করে কথা বলতে পারে না। এদিকে হেজির অবস্থাও অনেক খারাপ ছিল, ওর কনফিডেন্স অনেক বেশি কমে গিয়েছিল। ও কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ও একবার ভাবতে থাকে যে ও হিয়নকে ফোন করবে আর ওর কাছে হেল্প চাবে যাতে করে ওর এই কেসটাতে ওকে হেল্প করে, কিন্তু ফোন দিতে গিয়ে ও তো ফোনটা দেয় না। তারপর আমরা দেখি ও তো লিফটের কাছে যায়। লিফট অন হলেই ও দেখতে পায় যে লিফটের মধ্যে হিয়ন ছিল। হিয়নকে দেখা মাত্র ও অবাক হয় কিন্তু ওকে কিছুই বলে না। হিয়ন তো ওকে গুড লাক বলে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পাই লিফটের দরজা যখন বন্ধ হয়ে যাচ্ছিল হিয়ন ওখানে চলে আসে আর দরজাটা খুলে ফেলে। বলে তোমার কি কোনো হেল্পের দরকার নাকি, তোমাকে খুব উদাসীন দেখাচ্ছে। তখন ও বলে যে হ্যাঁ ওর আসলেই হেল্পের দরকার আছে। তারপর আমরা দেখি ওরা একসাথে হেজির রুমে যায়। সেখানে যাওয়ার পরে হেজি সব কথা ওকে খুলে বলে। এরপর আমরা দেখি ও তো বলে ঠিক আছে ওই ভিডিও ফুটেজটা আমাকে দেখাও। আর তারপরে হেজি তো ওই ভিডিও ফুটেজটা ওকে দেখাতে থাকে। আর এই মুহূর্তে ওরা দুজনের অনেক কাছাকাছি চলে এসেছিল। ওরা দুজনেই দুজনের দিকে তাকিয়েছিল। হিয়ন তো ভিডিওটা খুব ভালো করে দেখতে থাকে আর বোঝার চেষ্টা করতে থাকে। এরপর হিয়নকে বলে এই মুহূর্তে আসলে আমাদের কোনো কিছুই করা উচিত না, এই মুহূর্তে আসলে আমাদের উচিত বাইরে যাওয়া আর আমাদের উচিত একসাথে খাবার খাওয়া, তাহলে আমাদের ব্রেনটা ভালো কাজ করবে। তারপর আমরা কেউ বলে ঠিক আছে আমরা চলো বাইরেই যাই আর গিয়ে খাবার খেয়ে আসি, কারণ সত্যি আমি এখন আর কাজ করতে পারছি না। এরপর ওরা দুজন একসাথে খাবার খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন আমরা পাস্টের ঘটনা দেখি। ওরা দুজন একসাথে হংকং যাচ্ছিল, কিন্তু ওরা দুজনই অপরিচিত ছিল। একই প্লেনে ছিল দুজন আর একই সাথে হংকং গিয়েছিল। এরপর আমরা দেখি প্লেন যখন ল্যান্ড করে ওরা একই সাথে একই দিকে হাঁটছিল। হংকংয়ে ওরা দুজনে পড়াশোনা করার জন্য এসেছিল আর এটাই ওরা ফার্স্ট টাইম ছিল। ওরা দুজনে একই দিকে হাঁটছিল কিন্তু কেউই কাউকে দেখতে পায়নি আর তাকায়নি। এরপর আমরা দেখি ওরা একই সাথে একটা বাসে ট্রাভেল করে। কিছু দূর যাওয়ার পরে ওরা আরো একটা বাসে ট্রাভেল করে। সেখানে ওরা দুজন একই বাসের মধ্যে দুই প্রান্তে ছিল, কিন্তু একবারও কেউ কারোর দিকে তাকায়নি। ওদের দুজনের গন্তব্য একই দিকে ছিল। ওরা রাস্তা ধরে একই সাথে হাঁটছিল। আর কিছু দূর যাওয়ার পরে আমরা দেখতে পাই হিয়ন তো একটা হোটেলের সামনে যায়। সেখানে যাওয়ার পরে ও তো ছবি তুলতে থাকে। ছবি তুলতে তুলতে হঠাৎ করে ওর ফোনের সামনে তো হেজি চলে আসে। আর এটাই ওদের ফার্স্ট টাইম মিট ছিল। ওরা দুজন দুজনকে দেখতে পায় কিন্তু কোনো কথা বলে না। তারপর ওরা দুজন হোটেল রুমের মধ্যে যায়। সেখানে যাওয়ার পরে ওরা তো চাবি নিয়ে নেয়।
হিয়ন তো ওর রুমের মধ্যে গিয়ে দেখতে পায় ওখানে অনেক লোকজন আছে, আর এখানে ও কিছুতেই স্টে করতে পারছিল না। হেজির অবস্থাও একই, আর তার জন্য ওরা রুম থেকে বের হয়ে আসে। ওরা যখনই রুম থেকে বের হয় ওদের দুজনের আবারও দেখা হয়, কিন্তু এখানে ওরা কোনো কথা বলেনি। তারপর ওরা হোটেল রুমের খুব সুন্দর একটা প্লেসে যায়, যেখানে গিয়ে ওরা দুজনই বসে থাকে। কিন্তু ওরা দুজনে অনেক বেশি হাংরি ছিল, দুজন চুপচাপ বসেছিল, কোনো কথা বলছিল না। এরপর আমরা দেখি হিয়ন তো কিছুক্ষণ পর ওকে জিজ্ঞেস করে যে চলো আমরা একসাথে খাবার খেতে চাই, আর এটা ছিল ওদের প্রথম কথা। তারপর আমরা দেখি ওরা একসাথে খাবার খাচ্ছে। ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। সেখানে খাবার খেতে খেতে একটা ছেলে চলে আসে। ছেলেটাকে দেখে ওরা রীতিমতো ভয় পেয়ে যায়। আসলে সে ছিল হিয়নেরই বন্ধু। তারপর সে তো ওই ভিডিও ফুটেজ আছে আরেকটা হাত ইউজ করেছে, এটা কোনো ব্যাপার না। একজন লেফটি হোক বা রাইটি হোক না কেন, ডক্টর সার্জারির সময় দুটা হাতই ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। আর এটা নিয়ে এত ইস্যু করারও কিছু নেই। এই কথা শোনার পরে ও তো একটু রিল্যাক্স হয়। আসলে হেজি অনেক বেশি ডাউট ছিল তার ডক্টরকে নিয়ে, যে হয়তো সে মিথ্যে বলছে, কিন্তু আসলে ডক্টর একজন ভালো মানুষ ছিল। সে আসলেই তার কাজটা ভালো করেই করেছিল, কিন্তু নিয়তির পরিণামই এরকম ছিল। হেজি তো ওকে থ্যাঙ্কস জানায়। আসলে ছেলেটা ছিল মনের হাজবেন্ড। এরপর আমরা দেখি যে হিয়ন্ত বলতে থাকে সে মনের হাজবেন্ড আর আমার বন্ধু। আমি ওদের দুজনকে মিট করিয়েছি, আর আমার মাধ্যমে ওদের বিয়েটা হয়েছে। এদিকে আমরা দেখি হেজি তো হিয়নকে থ্যাঙ্কস জানায় আর বলে তুমি আমার অনেক বড় একটা কাজ করে দিয়েছো। আর ও নিজেকে খুব রিল্যাক্স ফিল করতে থাকে। এরপর আমরা দেখি হিয়ন তো ওর দিকে একভাবে তাকিয়ে থাকে। হিয়ন তো ওর রুমে চলে আসে, আর ও তো কাজ করছিল, কিন্তু বারবার শুধু ওর তো হেজির কথাই মনে পড়ছিল। হেজির ওই কাছে আসার কথাটাই ওর বারবার মনে হচ্ছিল। এগুলো ভেবে ওতে স্মাইল করছিল। তখনই ওর কাছে একটা মেয়ে আসে আর ওকে একটা কেস দিয়ে যায়, যেটা একটা ডিভোর্স কেস ছিল। তারপর আমরা দেখি ও তো ওই পেপারটা বের করে ভালো করে সবকিছু দেখতে থাকে। হুট করে ওর মনটা অনেক বেশি মলিন হয়ে যায়। তারপর ও তো এটা মনের কাছে নিয়ে যায় আর বলে আসো আমরা কেসটা এক্সচেঞ্জ করি। তখন মন বলে আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার বসকে এটা মানবে নাকি। তারপর ও বলে ঠিক আছে আমি কথা বলে দেখি। তারপর ও তো মনের বসের কাছে যায় আর গিয়ে বলে এটা মনের সাথে ও এক্সচেঞ্জ করতে চায়। তখন উনি বলতে থাকে আসলে এই ক্লায়েন্ট একজন ছেলে লোককে চায়, কোনো মেয়ে লোকে দিয়ে সে কাজটা করাতে চায় না, আর তার জন্য ও তো এটা এক্সচেঞ্জ করতে পারে না, এটা ওকে নিজেই করতে হবে। তারপর আমরা দেখি হিয়ন্ত এটা মেনে নেয় আর ওখান থেকে চলে যায়, কিন্তু এই কাজটা ও কেন যেন করতে চাচ্ছিল না। এরপর আমরা দেখি ও তো কেসটা ভালো করে আবার দেখতে থাকে আর পড়তে থাকে, এটা আমার কাজ তাই করতেই হবে। এদিকে হেজি তো ডক্টরের সাথে দেখা করতে যায়। ডক্টর তো ওকে অনেক বেশি থ্যাঙ্কস জানায়, আর ও ডক্টরকে অনেক বেশি থ্যাঙ্কস জানায় সব সত্যটা ওকে বলার জন্য। কিন্তু ডক্টরের অনেক খারাপ লাগছিল লোকটাকে পুলিশ ধরেছে তার জন্য। তখন উনি তো বলতে থাকে আমি আসলে তার কাছে সরি বলতে গিয়েছিলাম, কেননা আমার অনেক বেশি খারাপ লাগছিল সে তার বাচ্চাকে হারিয়েছে। আমি আমার রেপুটেশনের কথাটা আসলে ভাবিনি, আর কি হবে এত কিছু ভাবিনি। তার জন্য আমি লোকটাকে খুঁজছিলাম, আর তারপর তাকে আমি স্টেশনে দেখা পেয়েছিলাম। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। ডক্টর তো ওই লোকটার কাছে ঠিকই চলে যায়। সবাই নিষেধ করা সত্ত্বেও সে তো দেখা করতে চায়। তারপর লোকটাকে সরি বলতে গেলে লোকটা তো সেখানে ওনাকে পেটাতে থাকে। তারপর আমরা দেখি যে ডক্টর বলে আমি আসলে লোকটার শাস্তি একটু হলেও কমাতে চাই, আমাকে এই বিষয়ে প্লিজ একটু হেল্প করো। হেজি বলে অবশ্যই আমি হেল্প করব। এরপর আমরা হিয়নকে দেখি। হিয়ন তো ওর ওই ক্লায়েন্টের সাথে দেখা করতে চায়। সে তো হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দিলে ও তো ওর কার্ডটা ওই লোকটাকে ধরিয়ে দেয় আর হ্যান্ডশেক করে না। তারপর লোকটা বলতে থাকে সে তার ওয়াইফের থেকে ডিভোর্স চায়, তার বিনিময়ে সে অনেক কিছু দাবি করেছে, কিন্তু সে কিছুই এগুলো দিবে না। ইভেন তার কোনো প্রপার্টি সে তার ওয়াইফকে দিবে না। লোকটা তখন হিয়নের কাছে এই কথাগুলোই বলতে থাকে। হিয়ন সবকিছু ভালো করে শুনতে থাকে। আর
কেন ডিভোর্স হয়ে যাচ্ছে এই কারণগুলো তার কাছে জিজ্ঞেস করতে চাইলে সে সবকিছু ক্লিয়ার করে না, বলে একটা অজ্ঞাত কারণে তাদের ডিভোর্স হচ্ছে। আর তারপরে সে তো তার সম্পত্তি কিছু দিবে না, এই জন্যই লয়ারের কাছে আসা। এরপর আমরা হেচিকে দেখতে পাই, ও তো হিয়নের কাছে যায়, ওরা একসাথে বাসায় যাবে বলে একসাথে বের হবে, কিন্তু ও তো গিয়ে দেখে ও অনেক আগেই এখান থেকে চলে গিয়েছে। সেখানে ও মনকে দেখতে পায়, আর তারপর মনের সাথে ও ওখান থেকে বেরিয়ে পড়ে আর জানতে পারে যে হিয়ন অনেক আগেই এখান থেকে চলে গিয়েছে। পরদিন হিয়ন কোর্টে যায়, সেখানে যাওয়ার পরে ও তো ওয়েট করতে থাকে যে কখন ওকে ডাকা হবে। কিছুক্ষণ পর ওকে ডাকা হয়, আর তারপর ও তো রুমের মধ্যে যায়, সেখানে জাজ থাকে, আর যে মেয়েটা ডিভোর্স হবে সেই মেয়েটা ওখানে উপস্থিত হয়। আর তারপর আমরা দেখি হিয়ন আর ওই মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে থাকে, মেয়েটার চোখে পানি থাকে আর সে খুবই আপসেট থাকে, মাথা নিচু করে মেয়েটা দাঁড়িয়ে থাকে। আর এই মেয়েটা আসলে হিয়নের এক্স গার্লফ্রেন্ড থাকে, তার জন্যই ও এই কেসটা নিতে চাচ্ছিল না। সে যে কতটা গিল্টি ফিল করছে তার ফেসের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল। আর এই মোমেন্টে সেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকো, আর তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।